ইলন মাস্ক, জেফ বেজোস কিংবা বিল গেটস বর্তমান পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ বলতে আমাদের মাথায় এই নামগুলোই আসে, তাই না? এদের ব্যাংক ব্যালেন্স কিংবা সম্পত্তির হিসাব শুনলে আমাদের মাথা ঘুরে যায়। কিন্তু আমি যদি আপনাদের বলি, ইতিহাসে এমন একজন মানুষ ছিলেন যার সম্পদের সামনে আজকের এই ট্রিলিয়নিয়াররাও কিছুই না। একজন এমন রাজা যিনি যখন হজ করতে বের হতেন তখন তার সাথে থাকতো 60,000 মানুষের এক বিশাল সেনাবাহিনী, আর তার সবাই পরিধান করে থাকতো খাঁটি রেশমের পোশাক। শুধু তাই নয়, তার বহরে থাকা 80টি উটের পিঠে বোঝাই করা ছিল হাজার হাজার কেজি খাঁটি সোনা। তিনি রাস্তায় যেভাবে সোনা দান করতেন তাতে একটি গোটা দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যেত। হ্যাঁ, আমরা কথা বলছি 4th-10 শতাব্দীর মালি সম্রাট মানসা মুসাকে নিয়ে, যার মোট সম্পত্তির পরিমাণ আজকের যুগের হিসাবে প্রায় 400 বিলিয়ন ডলারের চেয়েও বেশি, যা আধুনিক কোনো মানুষের পক্ষে কল্পনা করাও অসম্ভব। কিন্তু কে ছিলেন এই রহস্যময় রাজা? কিভাবে আফ্রিকার এক কোণে বসে তিনি এত বিপুল সম্পদের মালিক হলেন? আর কিভাবে তার অতিরিক্ত দানশীলতা মিশরের মতো পরাশক্তিকে দেউলিয়া করে দিয়েছিল? আজকের ভিডিওতে আমরা জানবো সেই অজানা ইতিহাস। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। গল্পটা শুরু করা যাক 1312 খ্রিস্টাব্দে। তখন ইউরোপের অবস্থা ছিল খুবই খারাপ, চারিদিকে যুদ্ধ, মহামারী আর দরিদ্র। ঠিক সেই সময় আফ্রিকার বুকে জন্ম নিয়েছিল এক মহাশক্তিশালী সাম্রাজ্য, মালি সাম্রাজ্য। কিন্তু মুসা কিভাবে এই সাম্রাজ্যের শাসনভার পেলেন, এর পেছনে রয়েছে এক অদ্ভুত ঘটনা। মুসার আগের মালির সম্রাট ছিলেন দ্বিতীয় আবু বক্কর। তার একটা অদ্ভুত নেশা ছিল। তিনি আটলান্টিক মহাসাগরের শেষ সীমা দেখতে চেয়েছিলেন। তিনি ভাবতেন এই সাগরের ওপারে হয়তো কোনো দুনিয়া আছে। তাই তিনি 2000 জাহাজ নিয়ে এক বিশাল সমুদ্র অভিযানে বের হন। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি আর কখনো ফিরে আসেননি। আর সেই নিয়ম অনুযায়ী রাজার অনুপস্থিতিতে সাম্রাজ্যের দায়িত্ব পান তার বিশ্বস্ত প্রতিনিধি তরুণ মুসা। এভাবেই মুসা হয়ে ওঠেন মালির মানসা, যার অর্থ রাজা বা সম্রাট। কিন্তু প্রশ্ন হলো, মালি সাম্রাজ্য হঠাৎ এত ধনী হলো কিভাবে? তেলের খনি নাকি হীরের খনি? না, মানসা মুসা ধনী হওয়ার পিছনে ছিল প্রধানত দুটি জিনিস, সোনা এবং লবণ। আপনার মনে হতে পারে লবণ আবার এত দামি নাকি? কিন্তু মনে রাখবেন, ওইটা ছিল 4th-10 শতাব্দী। ফ্রিজ তখন ছিল না। মাংস বা খাবার সংরক্ষণ করার জন্য একমাত্র উপায় ছিল তখন লবণ। তাই সেই যুগে লবণের দাম ছিল সোনার সমতুল্য। আর মালি সাম্রাজ্য ঠিক এমন এক ভৌগোলিক জায়গায় অবস্থিত ছিল যা ছিল তৎকালীন পৃথিবীর প্রধান বাণিজ্য পথ বা ট্রেড রুট। সাহারা মরুভূমির সোনা আর উত্তরের লবণের খনি, এই দুটোর নিয়ন্ত্রণ ছিল মানসা মুসার হাতে। তৎকালীন পৃথিবীর যত সোনা ব্যবহৃত হতো তার প্রায় অর্ধেক আসতো এই মালি সাম্রাজ্য থেকে। আর প্রতিটা বাণিজ্যের ওপর মানসা মুসা বসাতেন বিশাল ট্যাক্স। ফলে মানসা মুসার কোষাগার দিনে দিনে উপচে পড়তে শুরু করে। কিন্তু মুসার এই বিপুল সম্পত্তির কথা বাইরের দুনিয়া জানতো না। ইউরোপ ভাবতো আফ্রিকা মানেই শুধু জঙ্গল আর গরিব মানুষ। কিন্তু 1224 খ্রিস্টাব্দে মানসা মুসা এমন এক সিদ্ধান্ত নিলেন যা পুরো পৃথিবীর ইতিহাস এবং মানচিত্র বদলে দিল। একজন নিষ্ঠাবান মুসলিম হিসেবে তিনি পবিত্র হজ পালনের জন্য মক্কার উদ্দেশ্যে রওনা হওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু এটা কোনো সাধারণ সফর ছিল না, এটা ছিল মানব ইতিহাসের সবচেয়ে জমকালো এবং দীর্ঘতম এক রাজকীয় রোড শো। কল্পনা করুন, 60,000 মানুষের এক বিশাল বহর মরুভূমির উপর দিয়ে যাচ্ছে। এদের মধ্যে 12,000ই ছিল কেবল দাস। এবং আশ্চর্যের বিষয় হলো, প্রতিটি দাসের হাতে ছিল 4 পাউন্ড ওজনের খাঁটি সোনার তৈরি লাঠি। আর মুসার কাফেলায় থাকা 80টি উটের পিঠে ছিল বস্তা বস্তা সোনার গুঁড়ো এবং সোনার কয়েন। এই বিশাল বহরে প্রতিদিনের খাবারের জন্য পার্সিয়া এবং আরবের বাবুরসিরা সাথে ছিলেন। তারা যেখানেই থামতো সেখানেই রাজকীয় ভোজের আয়োজন করা হতো। বলা হয়ে থাকে, মুসা প্রতি শুক্রবারে তার কাফেলা যেখানে থামাতেন সেখানেই একটি করে নতুন মসজিদ নির্মাণের আদেশ দিতেন। মিশরের কায়রোতে পা রাখার পর মানসা মুসার উদারতা এক চরম পর্যায়ে পৌঁছে যায়। তিনি কায়রোর সুলতান আল নাসির মুহাম্মদের সাথে দেখা করেন। প্রথমে মুসা সুলতানের সামনে মাথা নত করতে অস্বীকৃতি জানান, কারণ তিনি নিজেকে পৃথিবীর সবচেয়ে বড় রাজা মনে করতেন। তবে পরে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয় এবং মুসা মিশরের সুলতান, মন্ত্রী ও সাধারণ মানুষকে বিপুল পরিমাণ সোনা উপহার দিতে শুরু করেন। তিনি কায়রোর বাজারে গিয়ে দেদারসে সোনা খরচ করেন। জামা কাপড় মশলা যা দেখতেন সব সোনা দিয়ে কিনে নিতেন। এমনকি কায়রোর গরিব ও সাধারণ মানুষের মাঝে হাত উজাড় করে সোনা বিলিয়ে দেন। আপনি হয়তো ভাবছেন এত ভালো কাজ, মানুষের উপকার হচ্ছে, কিন্তু অর্থনীতি বা ইকোনমিক্সের নিয়ম বড়ই নিষ্ঠুর। আপনি যদি কোনো দেশে হঠাৎ প্রচুর পরিমাণ টাকা বা সোনা ফ্রিতে বিলিয়ে দেন তবে কি হবে? হ্যাঁ, ঠিক তাই ঘটলো। কায়রোতে এত বিশাল সোনার সরবরাহ হয়ে গেল যে সোনার কদর এক ধাক্কায় শেষ হয়ে গেল।
বাজারে প্রচুর পরিমাণ সোনা, কিন্তু সেই তুলনায় পণ্য বা খাবার কম, ফলে রাতারাতি জিনিসের দাম আকাশচুম্বী হয়ে গেল, যাকে আমরা সহজ ভাষায় ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি বলি। মানসা মুসার এই 12 দিনের কায়রো সফরের কারণে সমগ্র মধ্যপ্রাচ্য, মিশর, মদিনা এবং মক্কার অর্থনীতি পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যায়। সোনার দাম এতটাই কমে আসে যে পরবর্তী 12 বছর ধরে এই অঞ্চলের অর্থনীতি আর কোমর সোজা করে দাঁড়াতে পারেনি। আধুনিক অর্থনীতিবিদের মতে মানসা মুসার এই দেদারসে সোনা বিলানোর কারণে তৎকালীন সময়ে প্রায় $1.5 বিলিয়ন অর্থনৈতিক ক্ষতি হয়েছিল। তবে মুসা যখন বুঝতে পারলেন তিনি ভুল করে ফেলেছেন, তখন তিনি এক অনন্য কাজ করেন। তিনি ফেরার পথে কায়রোর মহারাজদের কাছ থেকে চড়া সুদে নিজের দাস সেই সোনা আবার ধার নেন বা কিনে নেন, যাতে সোনার বাজারের ভারসাম্যতা ফিরে আসে। ইতিহাসে মানসা মুসাই একমাত্র ব্যক্তি যিনি একাই একটি গোটা অঞ্চলের অর্থনীতিকে একার হাতে নিয়ন্ত্রণ করেছিলেন। তিনি ছিলেন একজন দূরদৃষ্টি সম্পন্ন শাসক। মক্কা থেকে ফেরার সময় তিনি শুধু সোনা নিয়েই ফেরেননি, তিনি সাথে করে এনেছিলেন আরবের সবচেয়ে বড় বড় বিজ্ঞানী, স্থপতি, গণিতবিদ এবং কবিদের। এদের মধ্যে অন্যতম ছিলেন আন্দালুসিয়ার বিখ্যাত স্থপতি আবু ইসাক আল সাহেলি। মুসা মালি সাম্রাজ্যের টিম্বাকটু শহরকে বদলে দেন। তিনি আল সাহেলিকে দিয়ে তৈরি করেন বিখ্যাত জিঙ্গুয়েবেরের মসজিদ, যা আজ 700 বছর পরেও সগর্বে দাঁড়িয়ে আছে। তিনি টিম্বাকটুকে শিক্ষা সংস্কৃতির আন্তর্জাতিক কেন্দ্রে পরিণত করেন, প্রতিষ্ঠিত করেন সানকর ইউনিভার্সিটি। একসময় এই ইউনিভার্সিটিতে 25,000-এরও বেশি শিক্ষার্থী পড়াশোনা করত, যা ছিল তৎকালীন ইউরোপের অনেক বড় বড় শহরের মোট জনসংখ্যার চেয়েও বেশি। পুরো পৃথিবী থেকে মানুষ এখানে জ্যোতির্বিদ্যা, আইন এবং চিকিৎসা শাস্ত্র শিখতে আসতেন। টিম্বাকটু হয়ে ওঠে আফ্রিকার এক জ্ঞান, বিজ্ঞান আর সম্পদের এল ডোরাডো। এর ফলে 1375 খ্রিস্টাব্দে ইউরোপের তৈরি বিখ্যাত ক্যাটালান অ্যাটলাস মানচিত্রে প্রথমবারের মতো মালি সাম্রাজ্য এবং মানসা মুসার ছবি যুক্ত করা হয়। সেখানে দেখা যায় ইউরোপের রাজারা মুসাকে সম্ভ্রমের সাথে দেখছে এবং মুসার হাতে রয়েছে একটি বিশাল সোনার গোলক। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় টুইস্ট বা ট্র্যাজেডি এখানেই। 1337 খ্রিস্টাব্দে প্রায় 25 বছর রাজত্ব করার পর এই মহান সম্রাট মৃত্যুবরণ করেন, আর তার মৃত্যুর পরেই শুরু হয় মালি সাম্রাজ্যের পতন। মুসার পরবর্তী বংশধররা তার মতো যোগ্য ছিল না। গৃহযুদ্ধ, বাইরের শত্রু এবং শেষ পর্যন্ত পর্তুগিজ ও ফরাসিদের আক্রমণে মালির সেই গৌরবময় দিনগুলো বালির প্রাসাদের মতো ভেঙে পড়ে। যে মালি একসময় পৃথিবীর অর্ধেক সোনা সরবরাহ করত, আজ সেই মালি পৃথিবীর অন্যতম দরিদ্র একটি দেশ। কিন্তু মানসা মুসা আমাদের কি শিখিয়ে গেল? তিনি প্রমাণ করে গেছেন যে সম্পদ কেবল ভোগ করার জিনিস নয়। সম্পদকে যদি জ্ঞান, শিক্ষা আর সংস্কৃতির পেছনে খরচ করা না হয়, তবে এই সম্পদের স্থায়িত্ব বেশি দিন থাকে না। ইলন মাস্ক কিংবা জেফ বেজোসের সম্পদ হয়তো আজ কম্পিউটারের স্ক্রিনে কিছু সংখ্যা মাত্র, কিন্তু মানসা মুসা তার সম্পদ দিয়ে তৈরি করেছিলেন ইতিহাস, যা আজও 700 বছর পরও আমাদের মুগ্ধ করে। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।